তুমি যখন কেমিস্ট্রি পড়েছো কখনো কি মনে হয়েছে যে হিলিয়াম, নিয়ন, আর্গনের মধ্যে মিল আছে? কিংবা এমন মনে হয়েছে যে লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম পানির সাথে সেম ভাবে বিক্রিয়া করে? এরকম আরো অনেক মৌল আছে যেগুলোর ভৌত বা রাসায়নিক ধর্ম একই ধরনের। আচ্ছা, ব্যাপারটা কেমন হবে যদি আমাদের পরিচিত সব মৌলগুলোকে এমন ভাবে গ্রুপে ভাগ করে ফেলি যেন কোনো গ্রুপে একটা মৌল নিয়ে জানলে আমরা অন্য মৌল নিয়েও আইডিয়া পেয়ে যাব। আর এই ধারণা থেকেই পর্যায় সারণীর উৎপত্তি। আজ আমরা এই পর্যায় সারণী সম্পর্কে জানব। একই ধর্মের মৌলগুলো সম্পর্কে একসাথে জানার চিন্তাটা 1789 সালে ফ্রান্সের প্যারিসে বসে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে প্রথম করেছিলেন। তিনি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার সহ বিভিন্ন মৌলিক পদার্থকে ধাতু এবং অধাতু এই দুই গ্রুপে ভাগ করেন। এরপর 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলগুলো সাজান। তিনি মৌলিক পদার্থগুলোকে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল নিয়ে সাজাতে থাকেন। এই ছবিতে দেখতে পারবে কোন 3টি করে মৌল নিয়ে তিনি গ্রুপ সাজিয়েছিলেন। তিনি দেখতে পান যে এভাবে সেট করলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় এই দুই মৌলের মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান হয়। যেমন লিথিয়ামের পারমাণবিক ভর 7 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তাহলে গড় করলে পাওয়া যায় 23, যা সোডিয়ামের পারমাণবিক ভরের সমান। 3টি করে মৌল নিয়ে সাজানো বলে এই সূত্রকে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। কিন্তু বিজ্ঞানী ডোবে রাইনার সব মৌলের জন্য এই সূত্র প্রমাণ করতে পারেননি। এরপর 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ডও পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজান। এভাবে সাজালে তিনি দেখতে পান প্রতি অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলের ধর্মের সাথে মিলে যায়। ব্যাপারটি এমন, লিথিয়ামের পর অষ্টম পরমাণু হলো সোডিয়াম, তাহলে লিথিয়াম এবং সোডিয়ামের ধর্মগুলো সেম হবে। এই সারণীতে প্রতি অষ্টম মৌলের সাথে ধর্মের মিল পাওয়া যায় বলে একে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়। ঠিক যেমন ক্যালেন্ডারেও 7 দিন পর পর আবার একই দিন ফিরে আসে। কিন্তু এই পদ্ধতিতে ক্যালসিয়ামের পরের মৌলগুলোর ধর্ম ব্যাখ্যা করা যায়নি, তাই নিউল্যান্ডের সারণীটি গ্রহণযোগ্যতা পায়নি। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ মৌলগুলো আবার সাজান। তিনি বলেছিলেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিভ সে সময়ের 63টি মৌল নিয়ে এভাবে সারণী বানান। তিনি পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে মৌলগুলোকে 12টি পর্যায় 8টি গ্রুপে ভাগ করেন। মেন্ডেলিফের সারণীতে মৌলগুলোর ধর্ম সিরিয়ালি চেঞ্জ হয়, তাই একে পর্যায় সারণী বলে। এই সারণীতে মেন্ডেলিফ অনেক ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। তিনি ওই ফাঁকা জায়গার আগের এবং পরের মৌলগুলোর ধর্ম বিশ্লেষণ করে সেই ফাঁকা জায়গায় কেমন মৌল হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, যার ম্যাক্সিমামই পরে সত্য হয়েছিল। মেন্ডেলিফের পর্যায় সারণী অনেকভাবে পারফেক্ট হলেও কিছু প্রবলেম রয়ে গিয়েছিল। যেমন পারমাণবিক ভরের অনুসারে সাজালে আর্গনের আগে পটাশিয়াম বসে, কারণ পটাশিয়ামের পারমাণবিক ভর 39 এবং আর্গনের পারমাণবিক ভর 40। কিন্তু ধর্মের মিল দেখানোর জন্য মেন্ডেলিফ আর্গনকে আগে রেখেছিলেন, কিন্তু এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আবার তিনি অষ্টম গ্রুপের একই পর্যায়ে 3টি করে মৌল রাখার ব্যাখ্যা দিতে পারেননি। 1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা দিয়ে পর্যায় সারণী সাজানোর কথা সাজেস্ট করেন। তার আইডিয়া পর্যায় সারণীর প্রায় সব প্রবলেম সলভ করে দেয়। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এদের পর্যায় সারণীতে সাজালে সারণী এমন হয়। একে আধুনিক পর্যায় সারণী বলে। তুমি যে ফোন দিয়ে ভিডিওটি দেখছো তা বিভিন্ন সময় আপডেট হয়েছে। পর্যায় সারণী ও ল্যাবরেটরি থেকে শুরু করে বোর পর্যন্ত বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা নানা রকম আপডেটের মাধ্যমে আজকে পর্যায় সারণীকে এমন রূপে নিয়ে এসেছে যেন আমরা সহজে ইউজ করতে পারি। এবার চলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য জানার আগে পর্যায় সারণী নিয়ে কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করা যাক। চলো একটা ক্লাসরুমে ঘুরে আসি। ক্লাসরুমটি ভালো করে দেখো। এখানে মোট 60টি রো এবং 18টি কলামে বেঞ্চগুলো সাজানো আছে। একদম পিছনে আরো 2টি রো এবং 14টি কলাম দিয়ে আলাদা করে বেঞ্চগুলো সাজানো আছে। ফার্স্ট রোয়ে মোট 2টি বেঞ্চ, সেকেন্ড রো এবং থার্ড রোতে 8টি করে এবং ফোর্থ রো ও ফিফথ রোতে 18টি করে বেঞ্চ আছে। সিক্সথ রো এবং সেভেন্থ রোতে 32টি বেঞ্চ থাকার কথা থাকলেও এখানে 18টি দেখা যাচ্ছে। বাকি 14টি করে বেঞ্চ আগেই নিচে রাখা ছিল।
এখন যদি আমরা ক্লাসরুমের রোকে পর্যায় সারণীর পর্যায়, কলামকে গ্রুপ এবং ক্লাসরুমের বেঞ্চকে পর্যায় সারণীর মৌলগুলো চিন্তা করি, তাহলে ক্লাসরুমের মতো পর্যায় সারণীতে 60টি রো এবং 18টি গ্রুপ আছে। আবার 6 নং পর্যায়ে 3 নং গ্রুপে ল্যান্থানামের পর সিরিয়াম থেকে লুটিশিয়াম পর্যন্ত মৌলগুলোকে ল্যান্থানাইট সিরিজ বলে। 7 নং পর্যায়ে 3 নং গ্রুপে অ্যাক্টিনিয়ামের পর থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলোকে অ্যাক্টিনাইট সিরিজ বলে। এদের আলাদা করে নিচে দুটি রোতে দেখানো হয়। রো এবং গ্রুপ ওয়াইজ কোন গ্রুপে কতটি মৌল আছে তা ভিডিও পজ করে দেখে নাও। পর্যায় সারণীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধর্মগুলো চেঞ্জ হতে থাকে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ধর্মে কোনো চেঞ্জ হয় না। এগুলো নিয়ে তোমরা পরবর্তীতে আরো জানবে। আজকের পর্বে আমরা আলোচনা করলাম পর্যায় সারণীর ইতিহাস এবং বৈশিষ্ট্য নিয়ে। আগামী পর্বে আমরা পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা পর্যায় সারণীর ইতিহাস এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে শিখব কিভাবে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে হয়। আচ্ছা, আমরা কি আমাদের বাসার ঠিকানাগুলোর দিকে লক্ষ্য করেছি? প্রথমে ফ্ল্যাট নাম্বার, বাসার নাম্বার, এরপর রোড নাম্বার, এলাকার নাম থাকে। এই ঠিকানায় যেমন আমাদেরই পাওয়া যাবে, ঠিক তেমনি পর্যায় সারণীতে প্রতিটি মৌলেরই একটি ফিক্সড ঠিকানা আছে। চলো তাহলে আজকে সেই ঠিকানায় খুঁজে বের করা যাক। প্রথমে দেখব কিভাবে পর্যায় বের করা হয়। কোন মৌলের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরটি থেকে ওই মৌলের পর্যায় জানা যায়। উদাহরণ হিসেবে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর বাইরের প্রধান শক্তি স্তর 2, তাই লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল। গ্রুপ নাম্বার বের করতে হলে প্রথমেই আমাদের অরবিটাল সম্বন্ধে আইডিয়া নিতে হবে। নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট শক্তি স্তরের এরিয়াগুলোতে ইলেকট্রন পাবার চান্স বেশি থাকে তাদের অরবিটাল বলে। পর্যায় সারণীর মৌলগুলোতে এই 4টি অরবিটাল থাকে। কোন পর্যায়ে কোন অরবিটালগুলো থাকে ভিডিও পজ করে খাতায় নোট করে নাও। এখান থেকে তোমরা অরবিটালগুলোর সিরিয়াল সম্পর্কে জানতে পারবে। মনে রাখবে, এস অরবিটালে ম্যাক্সিমাম 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে ম্যাক্সিমাম 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এবার চলো মৌলসমূহের গ্রুপ নির্ণয় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব সেসব মৌল নিয়ে যাদের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে। এসব মৌলের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে মৌলটির গ্রুপ। যেমন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকায় বেরিলিয়ামের গ্রুপ সংখ্যা 2। শেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকে বলে এদের এস ব্লক মৌল বলে। এই 14টি মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় বলে এরা এস ব্লক মৌল। নোট করে রাখো, গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু এবং গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এখন আলোচনা করব সেসব মৌল নিয়ে যাদের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে এস ও পি অরবিটাল থাকে তাদের নিয়ে। এই নিয়ম অনুসারে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা ওই মৌলের গ্রুপ হবে। যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে বাইরে শুধু এস ও পি অরবিটাল থাকায় 5 এর সাথে 10 যোগ করে নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা হবে 15। শেষ শক্তি স্তরে পি অরবিটাল থাকে বলে এদের পি ব্লক মৌল বলা হয়। এই 32টা মৌলের সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে যায় বলে এরা পি ব্লক মৌল। পি ব্লক মৌলগুলো ধাতু, অধাতু, অপধাতু অথবা তেজস্ক্রিয় যে কোনোটি হতে পারে। তৃতীয় নিয়মে সেই সব মৌলের ইলেকট্রন বিন্যাস বের করা শিখব যাদের শেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে। এই নিয়ম অনুযায়ী এস ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে ওই মৌলের গ্রুপ পাওয়া যাবে।
আয়রনের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে s অরবিটাল এবং তার আগের শক্তি স্তরে d অরবিটাল থাকে মোট ইলেকট্রন সংখ্যা 8। তাই ফেরাসের গ্রুপ নাম্বার হবে 8। শেষ ইলেকট্রনের আগের ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করে, তাই তাদের ডি ব্লক মৌল বলে। এই 40টি মৌলকে ডি ব্লক মৌল বলে। ডি ব্লক মৌলগুলোর মধ্যে গ্রুপ 11 এর মৌলগুলোকে মুদ্রা ধাতু বলে। চলো তাহলে ডি ব্লকের জিঙ্ক মৌলের অবস্থান বের করার জন্য এর ইলেকট্রন বিন্যাস দেখে নেই। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে জিঙ্কের শেষ প্রধান শক্তি স্তর হলো 4, তাই জিঙ্ক চতুর্থ পর্যায়ের মৌল। এখানে দেখা যাচ্ছে জিঙ্ক একটি ডি ব্লক মৌল, তাই শেষ শক্তি স্তরের s অরবিটাল এবং এর আগের শক্তি স্তরের d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে জিঙ্কের গ্রুপ পাওয়া যাবে। তাহলে তৃতীয় নিয়ম থেকে বোঝা যায় জিঙ্ক চতুর্থ পর্যায়ের 12 নং গ্রুপের মৌল। আগের ভিডিওতে জেনেছ 1913 সালে মোসলে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা দিয়ে পর্যায় সারণী সাজানোর কথা সাজেস্ট করেন। পারমাণবিক সংখ্যা থেকে সহজেই ইলেকট্রন বিন্যাস বের করে সহজেই মৌলের ধর্ম সম্পর্কে জানা যায়। গ্রুপ 1 এর এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখা যায়। খেয়াল করলে দেখবে এই গ্রুপের সবার শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। হাইড্রোজেন ছাড়া বাকি মৌলগুলো সহজেই একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এটাই এই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য। আবার ক্লোরিনের বাইরের প্রধান শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে, ফলে ক্লোরিন সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ক্লোরিনের গ্রুপের অন্য মৌল ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যেও সেম ধর্ম দেখা যায়। ইলেকট্রন বিন্যাস না থাকলে তাদের এই ধর্ম বের করা সম্ভব হতো না, তাই বলাই যায় ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। খেয়াল করলে দেখবে হাইড্রোজেন অধাতু হলেও পর্যায় সারণীতে গ্রুপ 1 মানে ধাতুর সাথে একই গ্রুপে রাখা হয়েছে। যেহেতু হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাই গ্রুপ 1 এর ক্ষার ধাতুর সাথে অনেক ধর্মের মিল রয়েছে, তাই একে এই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হিলিয়ামের অবস্থান হয় প্রথম পর্যায়ের গ্রুপ 2 তে, কিন্তু হিলিয়াম গ্রুপ 2 এর মৌলগুলোর মতো তীব্র তড়িৎ ধনাত্মক না, বরং হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। তাই খেয়াল করে দেখবে হিলিয়ামকে সবার ডানের গ্রুপ 18 তে সবার উপরে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে জায়গা দেওয়া হয়েছে। পর্যায় সারণী খেয়াল করলে দেখবে নিচে আলাদা দুটি রো আছে, একটির নাম ল্যান্থানাইট সারি ও অপরটির নাম অ্যাক্টিনাইট সারি। এই দুটি মৌলের মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে পর্যায় সারণী থেকে শাখা বের না করে পর্যায় সারণীর নিচে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে। তাহলে আজকের পর্বে আমরা আলোচনা করলাম কিভাবে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে হয়। আগামী পর্বে আমরা আলোচনা করব মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা শিখেছি। আজকের পর্বে আমরা মৌলের বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। তুমি যখন ছোট ছিলে তখন কিন্তু তোমার হাইট এখনকার মতো ছিল না। সময়ের সাথে তুমি আস্তে আস্তে লম্বা হয়েছো, মানে তোমার হাইট বেড়েছে। আবার ছোটবেলায় তুমি হয়তো পিজা পছন্দ করতে, এখন বড় হয়ে বার্গার পছন্দ করো। বয়স বাড়ার সাথে সাথে তোমাদের পছন্দ এবং হাইটে চেঞ্জ এসেছে। ঠিক তেমনি পর্যায় সারণীতে মৌলগুলোর ধর্মের মধ্যে এমন চেঞ্জ দেখা যায়। মৌলগুলোর পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সাথে সাথে একই গ্রুপ বা পর্যায়ে তাদের বিভিন্ন ধর্ম সিরিয়ালি বাড়ে বা কমে। এই ধর্মগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। আমরা এসএসসি এর জন্য এই পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে জানবো। আমাদের আশেপাশে এমন জিনিস আছে যেগুলো দেখতে চকচকে এবং আঘাত করলে শব্দ শোনা যায়। আমরা এদের ধাতু বলি। তবে কেমিস্ট্রি ভাষায় যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদের ধাতু বলে। যেমন
এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, তাই সোডিয়াম একটি ধাতু। তাহলে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে বুঝবো কোন ধাতুর ধাতব ধর্ম কম বা বেশি? চলো এবার তা জানার চেষ্টা করি। পরমাণুর মডেল পড়ার সময় নিশ্চয়ই তোমরা জেনেছো পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন আছে, এবং প্রোটনগুলোর আকর্ষণের কারণেই ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে বুঝতে পারছো যে কোনো মৌল থেকে ইলেকট্রন সরিয়ে নিতে হলে আমাদের এই ইলেকট্রনকে প্রোটনের চেয়ে বেশি শক্তিতে আকর্ষণ করতে হবে। গ্রুপ ওয়ানের এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি। এই মৌলগুলো দেখতে অনেকটা এরকম। একই গ্রুপে গ্রুপ ওয়ানে লিথিয়ামের নিচে থাকে সোডিয়াম, তাই খেয়াল করলে দেখবে সোডিয়ামের আকার লিথিয়াম থেকে বড়, আবার সোডিয়াম থেকে পটাশিয়ামের আকার বড়। আকার বড় হবার সাথে সাথে আরেকটি জিনিস লক্ষ্য করবে, এই মৌলগুলোর আকার বড় হবার কারণে এদের শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে কেন্দ্রের দূরত্ব বাড়তে থাকে। ইলেকট্রনগুলো কেন্দ্র অর্থাৎ প্রোটন থেকে দূরে যেতে থাকায় এদের মধ্যে আকর্ষণ কমতে থাকে, ফলে ইলেকট্রনকে সহজেই শেষ শক্তি স্তর থেকে মুক্ত করে নিয়ে আসা যায়। এই কারণে লিথিয়াম যত সহজে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে, সোডিয়াম তার চেয়ে সহজেই সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। আবার সোডিয়াম থেকে পটাশিয়াম আরো সহজে ধনাত্মক আয়নে পরিণত হবে। তার মানে বোঝা যাচ্ছে পটাশিয়ামের ধাতব ধর্ম সোডিয়াম থেকে বেশি, আবার সোডিয়ামের ধাতব ধর্ম লিথিয়াম থেকে বেশি। গ্রুপ ওয়ানের মৌলগুলোর ধাতব ধর্মের ক্রমকে এভাবে প্রকাশ করা যায়। পর্যায় সারণীর গ্রুপ ওয়ান থেকে তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে মৌলের ধাতব ধর্ম বাড়তে থাকে। এবার আমরা জানবো একই পর্যায়ে ধাতব ধর্ম কিভাবে চেঞ্জ হয়। এজন্য তৃতীয় পর্যায়ের এই মৌলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো এদের ইলেকট্রন বিন্যাস দেখে নিই। খেয়াল করে দেখেছো কি, তৃতীয় শক্তি স্তরে এদের শেষ শক্তি স্তর এবং শেষ কক্ষপথে শুধুমাত্র ইলেকট্রন সংখ্যা ক্রমাগত বেড়েছে। বাম থেকে ডানের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকায় এই ইলেকট্রনগুলোর সাথে কেন্দ্রের প্রোটনের আকর্ষণ বলও বাড়তে থাকে। আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে শেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো মুক্ত করে নেওয়া কঠিন হতে থাকে। তাই বলা যায় একই পর্যায়ে বাম থেকে ডানে ধাতব ধর্ম কমতে থাকে। তাহলে পর্যায় সারণীতে আমরা ধাতব ধর্মের চেঞ্জ দেখতে পাই এমন। কেমিস্ট্রিতে যেসব মৌল চকচকে নয় এবং আঘাত করলে শব্দ করে না তাদের অধাতু বলে। অধাতুগুলোতে যেসব ধর্ম দেখা যায় তাদের অধাতব ধর্ম বলে। অধাতব ধর্মের অন্যতম প্রধান ধর্ম হলো এই মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। যেমন ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, তাই ফ্লোরিন অধাতু। তুমি যদি ধাতব ধর্ম ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে অধাতব ধর্ম কিভাবে চেঞ্জ হয় তা ইজিলি মনে রাখতে পারবে। ধাতব ধর্ম বৃদ্ধি পাওয়া মানে অধাতব ধর্ম কমে যাওয়া। তাহলে বলা যায় একই গ্রুপে উপর থেকে নিচে অধাতব ধর্ম কমে যায়। আবার একই পর্যায়ে বাম থেকে ডানে ধাতব ধর্ম কমে যায় বলেই অধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে পর্যায় সারণীতে আমরা অধাতব ধর্মের চেঞ্জ দেখতে পাই এমন। সাধারণত পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্বকে পরমাণুর ব্যাসার্ধ বলে। এখন তৃতীয় পর্যায়ের মৌলগুলোতে দেখেছি শেষ কক্ষপথে এদের ইলেকট্রন সংখ্যা বাড়ছে, কিন্তু শক্তি স্তর বাড়ছে না। আমরা জানি শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকলে কেন্দ্রের সাথে আকর্ষণ বল বৃদ্ধি পায়। এই আকর্ষণ বল বাড়তে থাকার কারণেই পরমাণুর ব্যাসার্ধ কমতে থাকে। তাই বলা যায় একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের আকার ছোট হতে থাকে। যদি পরমাণুগুলোতে শক্তি স্তরের সংখ্যাও বাড়ে তাহলে নিউক্লিয়াস থেকে শেষ শক্তি স্তরের দূরত্ব বাড়বে, ফলে পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যাবে। তাই একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে একটি করে শক্তি স্তর বাড়তে থাকে, ফলে পরমাণুর আকারও বড় হতে থাকে।
তাহলে পর্যায় সারণীতে আমরা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের যে চেঞ্জ দেখতে পাই তা এমন। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা মৌলের বিভিন্ন পর্যায়ে ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। আশা করি ভালো আছো। গত পর্বে আমরা মৌলের বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা মৌলের আরো কিছু পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। কোনো কিছু টেনে বের করতে হলে আমাদের শক্তির প্রয়োজন হয়। একইভাবে কোনো ইলেকট্রনকে তার শক্তি স্তর থেকে বের করতে হলে আমাদের বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, আর এই শক্তিকেই আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে 1 মোল পজিটিভ চার্জে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। আগের পর্যায়বৃত্ত ধর্মগুলোর মতো আয়নীকরণ শক্তিও শেষ শক্তি স্তরের ইলেকট্রনের উপর নির্ভর করে। একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত বাড়তে থাকে। অর্থাৎ ইলেকট্রন সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হয়। চলো তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলো নিয়ে আয়নীকরণ শক্তি বোঝার চেষ্টা করি। আগের ভিডিওতে দেখে থাকলেও চলো আরেকবার এদের ইলেকট্রন বিন্যাস দেখে নেই। তৃতীয় শক্তি স্তর এদের শেষ শক্তি স্তর, এবং শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এক এক করে বাড়ছে। আমরা আগেও জেনেছি শেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়তে থাকলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলও বাড়তে থাকে, যার জন্য তৃতীয় পর্যায়ের মৌলগুলোর সাইজ অনেকটা এমন হবে। খেয়াল করে দেখবে যত ডানের দিকে যাচ্ছে মৌলগুলোর আকার তত কমছে, কারণ শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে আকর্ষণ শক্তি বাড়ছে। তাহলে বুঝতেই পারছো আকর্ষণ শক্তি যত বেশি হবে ইলেকট্রনকে ছাড়িয়ে নেওয়া ততই কঠিন হবে। ঠিক যেমনটি হালকা বস্তু থেকে ভারী বস্তু টানতে বেশি শক্তির প্রয়োজন হয়। আর তাই একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান তত বাড়তে থাকে। আবার একই গ্রুপে উপর থেকে নিচে গেলে মৌলের পরমাণুর সংখ্যা বাড়ার জন্য একটি করে শক্তি স্তর বাড়ে। গ্রুপ 1 এর মৌলগুলো নিয়ে আগেই জেনেছো। এই গ্রুপের মৌলগুলোর আকার এমন। এদের ইলেকট্রন বিন্যাসও দেখে নেওয়া যাক। মৌলের পরমাণু সংখ্যা বাড়ার সাথে সাথে একটি করে শক্তি স্তর বেড়েছে, ফলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি দূরে গিয়েছে। নিউক্লিয়াস থেকে দূরে গেলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যেতে থাকে, যার ফলে এই ইলেকট্রনগুলোকে সহজেই বের করে নেওয়া যাবে। তাহলে বুঝতেই পেরেছো একই গ্রুপে যত নিচে নামা যাবে ইলেকট্রনকে তত সহজে ছাড়িয়ে নেওয়া যাবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে। আয়নীকরণ শক্তির ঠিক বিপরীত হলো ইলেকট্রন আসক্তি। কোন মৌলকে যেমন 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে আয়নীকরণ শক্তির প্রয়োজন হয়, তেমনি কোন মৌলকে যেমন 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে নেগেটিভ চার্জে পরিণত করলে যে শক্তি বের হয়ে যায় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন যত সহজে প্রবেশ করিয়ে নেগেটিভ চার্জে পরিণত করা যায় ইলেকট্রন আসক্তির মান তত কম। মনে আয়নীকরণ শক্তির মান একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাওয়া যায় ইলেকট্রন আসক্তির মান তত বাড়তে থাকে, কারণ পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান
কমে। যেহেতু একই পর্যায়ে যত বাম থেকে ডানে গেলে মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কমে, ফলে নিউক্লিয়াসের সাথে শেষ শক্তি স্তরের আকর্ষণ বেড়ে যাওয়ায় নতুন ইলেকট্রন যোগ করতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাই ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। ঠিক একই কারণে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, যার ফলে ইলেকট্রন আসক্তির মান কমে। তবে এর কিছু ব্যতিক্রমও দেখা যায়, যেমন গ্রুপ 17-এ তার ক্লোরিন থেকে ছোট। ফ্লোরিনের ক্ষেত্রে এর শেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর হওয়ায় এতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তাই এটি সহজে নতুন ইলেকট্রন গ্রহণ করতে চায় না, ফলে এর ইলেকট্রন আসক্তির মান তুলনামূলক কম হয়। আবার ক্লোরিনের ক্ষেত্রে এর শেষ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর হওয়ায় তাতে ইলেকট্রন মেঘ ঘনত্ব ফ্লোরিনের তুলনায় কম, তাই ক্লোরিন তার যোজ্যতা স্তরে ফ্লোরিনের তুলনায় সহজে নতুন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি হয়। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি, কিন্তু কেন বলতে পারো? কারণ মৌলগুলো খুবই সুস্থিত বলে, অর্থাৎ শেষ শক্তি স্তর দ্বিত্বক বা অষ্টকপূর্ণ থাকায় বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তাই বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ নিতে গেলে অনেক শক্তির দরকার হয়। আমরা জানি সমযোজী যৌগগুলো ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, আর কোনো অণুতে উপস্থিত দুটি পরমাণুর মাঝে শেয়ারকৃত ইলেকট্রনকে একটি পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। যেহেতু একই গ্রুপে উপর থেকে নিচে গেলে একটি করে নতুন শক্তি স্তর বাড়ে এবং পরমাণুর আকার বড় হয়, ফলে শেয়ার করা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, তাই তড়িৎ ঋণাত্মকতার মান কমে যায়। আবার একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের আকার ছোট হয় এবং নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়, ফলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়। এই কারণে তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যায়। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলোর নাম এবং পর্যায় সারণীর সুবিধা নিয়ে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের নাম এবং পর্যায় সারণীর সুবিধা নিয়ে আলোচনা করব। তোমার নিশ্চয়ই মনে আছে, পর্যায় সারণী তৈরির সময় এর মেইন চ্যালেঞ্জ ছিল একই টাইপ মৌলগুলোকে একসাথে আনা। তাই বিজ্ঞানীরা বিভিন্ন থিওরি দিয়ে পর্যায় সারণীকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। খেয়াল করলে দেখবে লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম পানির সাথে সেম ভাবে বিক্রিয়া করে। এই কারণে পর্যায় সারণীতে তাদের একই গ্রুপে রাখা হয়েছে। এভাবেই বিভিন্ন গ্রুপ অনুযায়ী মৌলসমূহকে সাজানো হয়েছে এবং গ্রুপগুলোকে তাদের ধর্ম অনুযায়ী বিশেষ নামে ডাকা হয়। চলো তাহলে নামগুলো কি এবং কেন দেওয়া হয়েছে জেনে নেই। পর্যায় সারণীর গ্রুপ 1-এ 7টি মৌল আছে। এর মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টি অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়ামকে ক্ষার ধাতু বলে। এই ক্ষার ধাতুগুলো পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার উৎপন্ন করে। গ্রুপ 1-এর মৌলগুলো পানির সাথে এই বিক্রিয়াগুলো করে।
এজন্য গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম এই 6টি মৌল দিয়ে গ্রুপ 2 গঠিত। এই মৌলগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়। আবার গ্রুপ 2 এর মৌলগুলো পানির সাথে এই বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এজন্যই গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল বলে। গ্রুপ 11 এর কপার, সিলভার, গোল্ড দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো। এগুলোকে মুদ্রা ধাতু বা কয়েন মেটাল বলে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? না হলে আবার রিওয়াইন্ড করে দেখে নাও। এবার আমরা আলোচনা করব গ্রুপ 17 এর মৌলগুলো নিয়ে। গ্রুপ 17 এর মৌলগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এরা হ্যালোজেন নামে পরিচিত। হ্যালোজেন মৌলকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। মেইনলি সামুদ্রিক লবণ থেকে এদেরকে পাওয়া যায় বলেই এই মৌলগুলোকে হ্যালোজেন বলে। আবার হ্যালোজেনগুলো ধাতুর সাথে এভাবে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এবার চলো গ্রুপ 18 এর মৌলগুলো নিয়ে আলোচনা করা যাক। এদের আমরা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস নামে চিনি। গ্রুপ 18 এর মৌলগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই মৌলগুলোর শেষ কক্ষপথ পূর্ণ থাকে বলে এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে না। এজন্যই গ্রুপ 18 এর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। শেষ কক্ষপথ পূর্ণ বা অপূর্ণ কিভাবে থাকে তা নিয়ে তোমরা নেক্সট চ্যাপ্টারে ডিটেইলসে পড়বে। এবার আমরা আলোচনা করব অবস্থান্তর মৌল নিয়ে। অবস্থান্তর মৌল নিয়ে এসএসসিতে খুব একটা ডিসকাস করা হয়নি, তবে বেসিক কিছু জিনিস জেনে নেওয়া যাক। পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যাবে এদের ইলেকট্রনগুলো ডি অরবিটালে যায়। অবস্থান্তর মৌলগুলোর ডি অরবিটাল অপূর্ণ থাকে বলে অবস্থান্তর মৌলগুলোর আয়ন মাঝে মাঝে রঙিন হয়ে থাকে। এই ছক থেকে দেখে নাও ডি অরবিটালের কিছু মৌলের আয়ন কি রং দেখায়। খেয়াল করলে দেখবে ক্রোমিয়াম 3+ ও নিকেল 2+ এর জন্য ইলেকট্রন বিন্যাস এমন, অর্থাৎ ডি অরবিটাল অপূর্ণ, তাই এই আয়নগুলোর রং দেখা যায়। ডি অরবিটালের কারণে অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য কিভাবে প্রভাবিত হয় তা নিয়ে তোমরা কলেজে উঠলে ডিটেইলসে জানবে। অবস্থান্তর মৌলগুলো প্রভাবক হিসেবে কাজ করে। যেমন হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করার সময় আয়রন প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা বিভিন্ন গ্রুপের মৌলগুলোর যে বিশেষ নামগুলো শিখলাম সেগুলোকে একসাথে লিখলে পর্যায় সারণীটি দেখতে অনেকটা এমন হবে। এই ইনফোগুলো মনে রাখতে হবে, এমসিকিউতে এগুলো কাজে লাগবে। এবার চলো জেনে নেওয়া যাক পর্যায় সারণীর জন্য কি কি সুবিধা পাওয়া যায়। পর্যায় সারণীর মূল উদ্দেশ্য ছিল একই ধরনের মৌলগুলোকে একসাথে রাখা, যেন একটি মৌলের বৈশিষ্ট্য জানলে বাকিগুলো নিয়েও সহজে জানা যায়। আবার মৌলগুলোর বৈশিষ্ট্য জানলে সেসব মৌল দিয়ে গঠিত যৌগের ধর্ম নিয়েও জানা যায়। পর্যায় সারণীর সব থেকে মজার দিকটি হলো কোনো মৌলের পরের মৌলের বৈশিষ্ট্য কেমন হবে তা নিয়ে আইডিয়া পাওয়া যায়, যদি সেটা আবিষ্কার নাও হয়ে থাকে। পর্যায় সারণীতে মেন্ডেলিফ অনেক ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। তিনি ওই ফাঁকা জায়গার আগের এবং পরের মৌলগুলোর ধর্ম বিশ্লেষণ করে সেই ফাঁকা জায়গায় কেমন মৌল হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, যার ম্যাক্সিমামই পরে সত্য হয়েছিল। আবার বিজ্ঞানীরা যদি নতুন মৌল আবিষ্কার করতে চান তাহলে আগের মৌলগুলো নিয়ে ডিসকাস করে নতুন মৌল আবিষ্কার করতে পারবেন।
আজ তাহলে এই পর্যন্তই। তাহলে আজকের পর্বে আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের নাম এবং পর্যায় সারণীর সুবিধা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা একই গ্রুপের মৌলগুলো দিয়ে গঠিত যৌগ কেমন বিক্রিয়া দেয় তা নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলের নাম নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব একই গ্রুপের মৌল এবং এদের দিয়ে গঠিত যৌগ কেমন বিক্রিয়া করে তা নিয়ে। প্রথমে আমরা জানব গ্রুপ 1 এর মৌলগুলো কি টাইপ বিক্রিয়া দেয়। আগের ভিডিওতে আমরা জেনেছি গ্রুপ 1 এর মৌলগুলো ক্ষার ধাতু। এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। লিথিয়ামের সাথে পানির বিক্রিয়া সহজেই হয়ে যায়। সোডিয়ামের সাথে পানির বিক্রিয়াটি লিথিয়াম থেকে দ্রুত হয়। আর পটাশিয়ামের সাথে পানির বিক্রিয়া এত দ্রুত হয় যে ছোটখাটো বিস্ফোরণ হয়ে যেতে পারে। তাই এই বিক্রিয়ায় খুব অল্প পরিমাণ পটাশিয়াম ইউজ করা হয়। আবার গ্রুপ 1 এর মৌলগুলো অক্সিজেনের সাথে সহজেই বিক্রিয়া করে। গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে অক্সিজেন বিক্রিয়া করে অক্সাইড যৌগ উৎপন্ন করে। আবার এই অক্সাইডগুলোর সাথে আরো অক্সিজেন অ্যাড করে উত্তপ্ত করলে পার অক্সাইড উৎপন্ন হয়। আবার গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড গঠন করে। এক্ষেত্রে বিক্রিয়াগুলো হয় এমন। এবার আমরা গ্রুপ 2 এর মৌলগুলো কি ধরনের বিক্রিয়া দেয় তা নিয়ে আলোচনা করব। গ্রুপ 2 এর মৌলগুলো তাপের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করে অক্সাইড যৌগ তৈরি করে। আবার বেশি পানি উপস্থিত থাকলে হাইড্রোক্সাইড তৈরি করে। গ্রুপ 2 এর মৌলগুলোর মধ্যে বেরিলিয়াম পানির সাথে কোনো বিক্রিয়া করে না। আবার গ্রুপ 2 এর মৌলগুলো হ্যালোজেনের সাথে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে বিভিন্ন হ্যালাইড গঠন করে। আবার ম্যাগনেসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে পারে। এবং ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলোকে M এবং হ্যালোজেনগুলোকে X দিয়ে প্রকাশ করলে এদের মধ্যকার বিক্রিয়াটি এভাবে প্রকাশ করা যায়। আবার গ্রুপ 2 এর মৌলগুলোর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রেট তৈরি হয়। সাধারণভাবে এই বিক্রিয়াটিকে এভাবে প্রকাশ করা যায়। এই হাইড্রেটগুলোই পানির সাথে আর্দ্র বিশ্লেষিত হয়ে ধাতুর হাইড্রোক্সাইড ও গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলোকেও সাধারণ বিক্রিয়া দিয়ে প্রকাশ করা যায়। চলো এবার গ্রুপ 13 এর মৌলগুলো নিয়ে আলোচনা করা যাক। মনে রাখবে এই গ্রুপে বোরন ছাড়া বাকি সব মৌলগুলো ধাতু। গ্রুপ 13 এর মৌলগুলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড যৌগ গঠন করে। এই বিক্রিয়াগুলোকে একটি সাধারণ বিক্রিয়া দিয়ে প্রকাশ করা যায় এভাবে। আবার হ্যালোজেনগুলোর সাথেও হ্যালাইড গঠন করে। এই বিক্রিয়াগুলোকেও একটি সাধারণ বিক্রিয়া দিয়ে প্রকাশ করা যায়। গ্রুপ 13 এর মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না। গ্রুপ 13 এর ধাতুগুলো অর্থাৎ বোরন ছাড়া বাকি সব মৌলগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। আবার এই গ্রুপের মৌলগুলো নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর নাইট্রেট গঠন করে। এই পর্যন্ত ইনফরমেশনগুলো মনে থাকবে তো? দরকার হলে ভিডিও পজ করে বিক্রিয়াগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। এবার তাহলে গ্রুপ 15 এর মৌলগুলো কেমন বিক্রিয়া করে তা জেনে নেওয়া যাক।
নাইট্রোজেন অক্সিজেনের সাথে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে। আবার নাইট্রোজেন অক্সাইড আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। আবার ফসফরাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টাঅক্সাইডে পরিণত হয়। ফসফরাস পেন্টাঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। আবার গ্রুপ 15 এর মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন রকমের হ্যালাইড গঠন করে থাকে। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই গ্রুপের নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। আবার ফসফরাসের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ফসফরাস ট্রাইহাইড্রেট গঠিত হয়। সব গ্রুপের সাথে হ্যালোজেনের বিক্রিয়া সম্পর্কে জেনেছি। এবার হ্যালোজেন গ্রুপ অর্থাৎ গ্রুপ 17 এর কিছু বিক্রিয়া দেখা যাক। হ্যালোজেনগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বিভিন্ন হাইড্রোজেন হ্যালাইড গ্যাস উৎপন্ন করে। ফ্লোরিন অনেক তড়িৎঋণাত্মক হওয়ায় হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার সময় একটা ছোট বিস্ফোরণ হয়ে হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করে। হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ার সময় প্রচণ্ড তাপে আগুন ধরে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াতে সহজেই হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়। হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়াটি খুব স্লো হয় এবং বিক্রিয়া শেষে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই হ্যালাইডগুলোকে পানিতে দ্রবীভূত করে তরলে পরিণত করা যায়। এই তরল অ্যাসিডগুলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে গ্রুপ 17 এর মৌলগুলো একই রকম বিক্রিয়া করে। তাহলে আজকের পর্বে আমরা একই গ্রুপের মৌল এবং এদের মাধ্যমে গঠিত যৌগগুলো কেমন বিক্রিয়া করে তা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে এই অধ্যায়ের প্রবলেম সলভিং লেসনে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো।